নমস্কার। আজ ১২ই জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। জন্মতিথি কিন্তু নয়, জন্মতিথি হিসেবে ধরলে মকর সংক্রান্তির দিন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, আমরা বাংলা তিথি হিসেবে তার জন্মদিন সাধারণত পালন করি না। আমরা যেটা করি রাষ্ট্রীয়ভাবে সেটা হলো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১২ই জানুয়ারি। সেই হিসেবে আজ ১২ই জানুয়ারি এই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন, ভারত পথিক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে আমরা কতটুকুই বা জেনেছি, কতটুকুই বা চিনেছি? অগাধ সমুদ্রের মধ্যে সামান্য একটুই হয়তো চিনেছি। এমনকি বড় বড় মিশনের মহারাজারা, যারা নিজেদেরকে স্বামী বিবেকানন্দের অনুগামী বলে মনে করেন, তারাও সম্পূর্ণভাবে বিবেকানন্দকে বুঝে উঠতে পারেননি। একথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় আমরা পালন করব। যথাযথ মর্যাদায় বলতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান হবে, তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে, দেশাত্মবোধক সঙ্গীত বাজবে, ভক্তিগীতি বাজবে। কিন্তু এটুকুই কি সব? এটা তো বহিরঙ্গ। বহিরঙ্গে বিবেকানন্দকে জানা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। কিন্তু স্বামী বিবেকানন্দকে যথাযথভাবে জানতে হলে তাকে পড়তে হবে। হ্যাঁ, বিবেকানন্দকে পড়তে হবে। তবেই তাকে যথাযথভাবে অনুধাবন করা সম্ভব হতে পারে। পৃথিবীতে তাঁর জীবনসীমা খুব একটা বেশি সময়ের জন্য ছিল না। তিনি বলেছিলেন, আই নেভার সি 40, মানে আমি 40 দেখব না, 40 বছর বয়সের আগেই চলে যাব। তো 39 বছর বয়সেই তিনি ইহলোক ত্যাগ করেছিলেন। তো এই সামান্য কয়টা বছর পৃথিবীতে থেকে তিনি যে কাজ করে গিয়েছিলেন, তা কয়েক শ বছর আগিয়ে দিয়ে গেছে আমাদের সমাজ সভ্যতাকে, বিশেষত ভারতীয় সভ্যতাকে, সনাতন ধর্মকে, ভারতীয় ঐতিহ্যকে। তিনি ছিলেন ভারতের জাতীয়তাবাদের প্রাণপুরুষ। পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে স্বামী বিবেকানন্দকে পড়ানো হয় না। সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা হয়, গবেষণা হয়। তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। আমাদের মাথায় একটা ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী আদৌ জাতির জনক নন, না সংবিধানগতভাবে, না বাস্তবে। আমজনতার মাথায় টুপি পরিয়ে এটা বোঝানোর চেষ্টা হয়েছে বারে বারে, এই মিথ্যাটা, যে মোহনদাস করমচাঁদ গান্ধী নাকি জাতির জনক। মোটেও তা নয়। যাই হোক, সেই বিতর্ক নিয়ে পরে আসব। কিন্তু জাতীয়তাবাদ যদি আমরা বলি, ন্যাশনালিজম, তার ফাদার অবশ্যম্ভাবী রূপে স্বামী বিবেকানন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তো সেই স্বামী বিবেকানন্দকে জানতে হলে তাকে পড়তে হবে। তাকে কিভাবে পড়া যাবে? না, দুটো উপাদান, দুভাবে স্বামী বিবেকানন্দকে আমরা পড়তে পারি। সেকেন্ডারি এলিমেন্টস অ্যান্ড প্রাইমারি এলিমেন্টস। প্রাইমারি এলিমেন্টস হলো স্বামী বিবেকানন্দের যে নিজস্ব রচনাবলী, তাঁর ভাষণ, তাঁর বক্তব্য, সেগুলো পড়তে হবে। মানে যেটাকে বলছি র মেটেরিয়ালস, সেগুলো সেগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষত উদ্বোধন কার্যালয় থেকে পাবেন। আমাদের রাজ্যের লাইব্রেরির অবস্থা এখন খুবই খারাপ। ব্লক লেভেল, গ্রাম লেভেলের যে লাইব্রেরিগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বন্ধ বা অকেজ হয়ে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ দোষারোপ করছে ছাত্রছাত্রীদের, যে ছাত্রছাত্রীরা আমজনতা নাকি লাইব্রেরি যাচ্ছে না। আর এলাকার মানুষ, ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে লাইব্রেরিগুলো ঠিকমতো খোলা হচ্ছে না, সেখানে স্টাফ নেই, বইপত্র নেই, এইসব। তো যাই হোক, আমি আমার বাড়িতে যে লাইব্রেরি আমার বাবা শুরু করেছিলেন, বইপত্র কিনে আমিও তার সাথে
আরও কিছু বইপত্র যুক্ত করে আমার বাড়িতে একটা গ্রন্থাগারের মতো গড়ে তুলেছি। সেখানে স্বামী বিবেকানন্দের রচনাবলী রয়েছে। মোট 8টা খণ্ড, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। মোট 8টা খণ্ড আছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, 8টা বই। এতে মূল র মেটেরিয়ালসটা পাবেন, যে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা কি, তিনি কি বলেছেন, কি বলতে চেয়েছেন জনজীবনের, জাতীয় জীবনের, এমনকি সমগ্র মানব জীবনের এমন কোনো দিক নেই যেটা স্পর্শ করেননি স্বামী বিবেকানন্দ। এটা আগে পড়ুন। তার সাথে সাথে পড়বেন সেকেন্ডারি এলিমেন্টস, যেটা বললাম, যে বিভিন্ন গবেষক, বিভিন্ন লেখক তারা যেভাবে বিবেকানন্দকে ব্যাখ্যা করেছেন। যেমন এই মুহূর্তে আমার হাতের কাছে রয়েছে চিন্তানায়ক বিবেকানন্দ। চিন্তানায়ক বিবেকানন্দ, এই বইটাতে স্বামী বিবেকানন্দকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। স্বামী লোকেশ্বরানন্দের লেখা চিন্তানায়ক বিবেকানন্দ। আমার বন্ধুরা, আমার ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা, তাদেরকে বলবো যে এই গ্রন্থগুলো আপনারা পড়ুন। এটা হলো সেকেন্ডারি এলিমেন্টস, যে বিবেকানন্দকে একজন দেখছেন, স্বামী লোকেশ্বরানন্দ দেখছেন, কোন দৃষ্টিতে দেখছেন, তার চোখে, লোকেশ্বরানন্দের চোখে স্বামী বিবেকানন্দ কেমন। এরকম ভাবে বিভিন্ন লেখকের বই আপনারা পাবেন, যাদের চোখে স্বামী বিবেকানন্দ কেমন সেটা দেখতে পাবেন। এটা কিন্তু বিশুদ্ধ রচনা নয়। বিশুদ্ধ রচনা হলো স্বামী বিবেকানন্দের নিজস্ব লেখা, নিজস্ব রচনা, তার নিজস্ব চিঠিপত্র, তার নিজস্ব ভাষণ, বক্তব্য, সেগুলো আমাদেরকে পড়তে হবে, লোকের চোখে নয়। রাস্তায় যেতে যেতে দেখলেন কিছু একটা পড়ে রয়েছে, কেউ বলে দিল ওটা সাপ, আর আপনি অমনি দৌড়ে চলে এলেন সাপ ভেবে, কিন্তু আসলে ওটা আদৌ সাপ নয়, ওটা দড়ি ছিল। কিন্তু দৃষ্টিভেদে সেই দড়িটাই সাপ হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু ঘটছে। বিশেষ করে এটা ভীষণ পীড়া দেয় যখন রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, এদের মতন মহান মানুষের বক্তব্যকে বিকৃত করা হয়, ভিন্নভাবে সেগুলোকে জনগণের সামনে এমনভাবে তুলে ধরা হয় যেটা সম্পূর্ণই বিকৃত। যেমন ওই যারা সিউডো সেকুলার, ভ্রান্ত সেকুলার, যারা ধর্মনিরপেক্ষতার ভেগধারী, যারা প্রকৃতপক্ষে হিন্দু বিদ্বেষী, তারা বিভিন্নভাবে মানুষের মনের মধ্যে এটা ঢোকানোর চেষ্টা করছে যে বিবেকানন্দ নাকি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। গীতা পড়ো না, গীতা না পড়ে ফুটবল খেলো, এরকম একটা ভাবনা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা পুরোপুরি বিকৃত চিন্তা ভাবনা। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বিবেকানন্দ কোথাও এই ধরনের কথা বলেননি, তোমরা এটাকে বিকৃত করছো। তথ্য সংস্কৃতি দপ্তর বা যুব দপ্তর যে ক্রীড়া প্রতিযোগিতার বা যুব উৎসবের আয়োজন করে থাকে, সেখানে বিবেকানন্দের যে টপিকস থাকে আলোচনার জন্য, ছাত্রছাত্রী যুবকেরা অংশগ্রহণ করে, সেখানে এই জায়গাটাকে তারা বারবার হাইলাইট তাদেরকে দিয়ে করানো হয় যে বিবেকানন্দ নাকি বলেছিলেন যে গীতা পড়ো না, গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা ভালো। এইভাবে বিবেকানন্দকে তারা বিকৃত করছেন। এটার আমি তীব্র প্রতিবাদ করছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে বিবেকানন্দ এই কথা কোথাও বলেননি। বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ করার জন্য শরীরকে শক্তিশালী এবং মজবুত হতে হবে, দুর্বলের জন্য শ্রীমদ্ভাগবত গীতা নয়। তাই ব্যায়াম করা প্রয়োজন, খেলাধুলা করা প্রয়োজন। ব্যায়াম এবং খেলাধুলার মধ্য দিয়ে শরীরকে আগে সুঠাম সবল করে তৈরি করো, তবে পরে তুমি শ্রীমদ্ভাগবত গীতা পড়ার উপযুক্ত হয়ে উঠতে পারবে। এই কথাটাই স্বামী বিবেকানন্দ বলেছেন। তো বিকৃত করা হয়েছে, এবং এই যে বিকৃত করা হচ্ছে, এর জন্য প্রতিবাদটা প্রথমেই উঠে আসা উচিত ছিল রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, যেখান থেকে কোনো প্রতিবাদ আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। শুধু তাই নয়, যারা নিজেদেরকে স্বামী বিবেকানন্দের একান্ত অনুগামী বলে প্রচার করেন, মনে করেন এবং প্রচার করেন, যে সমস্ত মহারাজদের পায়ের নিচে ভক্তরা লুটোপুটি খায়, দীক্ষা নিতে যায়,
আর সেই মহারাজরা সে নিজেরাই যেন এক একটা রামকৃষ্ণ, এক একটা বিবেকানন্দ হয়ে বসে আছে, কোনো ভ্রুক্ষেপ নেই, তারা একটা স্বর্গের লোক। আর সব লোক ফালতু লোক আর কি। তারা কি করছে, ওই যে বাংলাদেশি দেখুন, একটা সামান্য উদাহরণ দিচ্ছি, ওই জিহাদিদেরকে ওরা নাকি ইফতার খাইয়েছে, ইফতার খাওয়ায় ওদেরকে। সেই জিহাদিগুলো যখন ওই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করে, ভাঙচুর করে, ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করে, তখন প্রাণ ভয়ে, এক কথায় যাকে বলে ল্যাজ গুটিয়ে কথাটাই আমি বলতে চাইছি এখানে, এটা স্ল্যাং মনে হতে পারে, কিন্তু হ্যাঁ, ল্যাজ গুটিয়ে তখন বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসছে। কোথায় না, কলকাতায় পালিয়ে এলো। তাহলে যে প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা হিন্দু জনসমাজকে নিরাপত্তা দিতে পারে না, শুধু নিরাপত্তা নয়, নিরাপত্তা কেন দিবে, নিরাপত্তা রক্ষী তারা নয়, কিন্তু আওয়াজটুকুও যারা তুলতে পারে না, তারা আবার মহারাজ কিসের? তারা হিন্দু সমাজের কলঙ্ক। অন্যায়ের প্রতিবাদ যারা করে না, এই শিক্ষাটাই কি বিবেকানন্দ দিয়েছিলেন? বিবেকানন্দের জীবনী পড়ুন, পদে পদে তিনি অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। তাকে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন খাপখোলা তলোয়ার। আর এক শ্রেণীর ওই সাধু সন্ন্যাসী যারা বসে আছেন ওখানে, তারা খাপখোলা তলোয়ার ঘুমাজ্ঞা, তারা এক একটা ভেড়া। এ তো প্রমাণ দিচ্ছি আমি। বাংলাদেশে জিহাদিদিকে ইফতার খাওয়ালো, আর জিহাদিরা যখন আক্রমণ করলো তখন প্রাণ ভয়ে পালিয়ে এলো। হ্যাঁ, হয়তো বলবেন যে তাহলে কি করবে, জিহাদিদের সামনে কি সন্ন্যাসীরা লাঠি তুলবে? দরকার নেই। কিন্তু কিন্তু ওই সন্ন্যাসীর ওই মিশনে যে কয়েক লক্ষ অনুগামী রয়েছেন, তাদেরকে তারা ডাক দিন যে আমার অনুগামীরা, আমার শিষ্যরা, তোমরা লাঠি তুলো এই অন্যায়ের বিরুদ্ধে, এই অসুরের বিরুদ্ধে। অসুরের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিলেন রামকৃষ্ণ, স্বয়ং শ্রীরামচন্দ্র। রাক্ষস অসুরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিলেন, দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেই শ্রীকৃষ্ণের অনুগামী যারা, সেই মিশনের সন্ন্যাসীরা এত ভীরু, এত দুর্বল কেন? এই সমস্ত আশ্রম, এই সমস্ত মিশনের জন্য আমাদের লজ্জা হয়। বরং সেই তুলনায় গর্ব অনুভব করি ইসকনের জন্য, গর্ব অনুভব করি ভারত সেবাশ্রমের জন্য। তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানেন, প্রতিবাদ করেছেন অনেক জায়গাতে, সম্মুখ সমরে গেছেন, লড়াই করেছেন এই দানব শক্তির বিরুদ্ধে। ইসকন তো লড়াই করেছে রাশিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, পৃথিবীর কোন দেশে লড়াই করেনি তারা? কারণ তাদের আদর্শই হচ্ছে এটাই, যে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অস্ত্র ধারণ করেছিলেন অন্যায় এবং মিথ্যার বিরুদ্ধে। সুতরাং শুধু বংশীধারী কৃষ্ণের পুজো করলেই হবে না, চক্রধারী কৃষ্ণেরও আরাধনা করতে হবে। তো আজকের তিনি বিবেকানন্দকে যদি যথাযথভাবে বুঝতে হয়, তাহলে ওই মিশনের ওই যারা নিষ্ক্রিয় সন্ন্যাসী, যারা বসে আছে আর মার খেয়ে পালিয়ে আসছে লাজ গুটিয়ে, তাদের ওখানে যাবেন না, তাদের ওখানে যাওয়া ত্যাগ করুন। কারণ তারা একটা ভেড়া পাল তৈরি করছে। এই ভেড়া পাল তৈরির জায়গাতে আপনারা যাবেন না। তার চেয়ে ঘরে বসে বিবেকানন্দকে স্টাডি করুন, শ্রীরামকৃষ্ণদেবকে স্টাডি করুন। বিবেকানন্দকে যদি ঠিক মতো স্টাডি করতে পারেন, সারা দেহের মধ্যে একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যাবে। ওয়ান ম্যান ওয়ান আর্মি হয়ে উঠতে পারবেন, ওয়ান ম্যান আর্মি হয়ে উঠতে পারবেন প্রত্যেকেই, এই বিবেকানন্দকে একমাত্র যদি আমরা ফলো করতে পারি। তাই আমি ডাক দিচ্ছি এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে যথাযথভাবে অনুধাবন করার জন্য। এই অনুধাবন একটা দিনের জন্য নয়, সারা বছর ধরে এই অনুশীলন আমাদের মধ্যে চলতে থাকুক।